নরম দেহে বেশ ব্যথা পেয়েছে আব্দুল্লাহ। নিচে বসে কেঁদে দিল। মায়ের চিৎকার আর ছেলের কান্না শুনে নিজের ঘর থেকে ছুটে এলো সামিউল। বাবার শেষ কাজের পেছনে। ছোট ছোট চক্কর ঠিকঠাক খাওয়া হয়নি, সবে সকালের খাবার খেতে বসেছিল। খাওয়া ছেড়ে উঠে এসে ছেলেটাকে কোলে তুলে নিল সে। পিছে হাত বুলিয়ে কান্না থামানোর চেষ্টা চালিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, বয়স তো কম হয় নাই, এত নাটক আইয়ে কইতে এমন বান করতেছেন যেন আব্বারে কত ভালোবাসেন। ছেলের কথায় ফরিদা অবাক হলেন। কিছু বলার পূর্বেই আব্দুল্লাহকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সামিউল। হাতের কাজ ফেলে বিথি ছুটে এসে ছেলের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বারবার নিষেধ করেছি দাদির কাছে যাইস না, দাদির মাথা এখন ঠিক নাই, সেই গেলই, ওরে আমার কোলে দেন, আমনে গিয়ে ভাত খান। আমার বলার কান্না আমিই থামাইতে পারমু, তাই না বাপজান? কান্দে না, আইও আমরা ঘুরে আই। বিথি কথা বাড়ালো না। বাপ ছেলেকে ফটক দিয়ে বেরিয়ে যেতে দেখে নিজেও হেসেলের দিকে ছুটলেন। স্ত্রীকে দুই বেলা উত্তম মাধ্যম দিলেও ছেলে মেয়ের অন্তঃপ্রাণ সে। ফরিদা গালমন্দ প্রলাপ বন্ধ হলো না, বরং ছেলের কথা শোনার পর থেকে আরও বাড়ল। শেষে ক্লান্ত হয়ে উমাদের মতো কাঁদতে লাগলো। আয়েশা এসে মাকে সামলালো। নাজির বারান্দায় বসে মুড়ি চিবোতে চিবোতে সেখানে শব্দ শুনছে। তার ভেতরে সন্তুষ্টি কাজ করছে, তবে বেশি নয়, সামান্য। যতদিন না এই মহিলাকেও প্রাপ্য কোনো শাস্তি দিতে পারছে ততদিন পর্যন্ত শান্তি সে পাবে না। মুমিনুল শাহ, বদরুল আর সাদ্দাম উঠোনে কেদারায় বসে আছে। কিছুক্ষণ আগে নওশাদের দেশ ছাড়ার সংবাদ শোনার পর থেকে নাজিরের উপর তিনি নারাজ হয়ে আছেন। চোখে মুখে সেই রাগও ফুটে উঠল। মুখ ভার করে বললেন, এত কিছু কইরা ফেললি, অথচ একটাবার আগেও জানালি না? পাসপোর্ট তো আর একদিন বা 2 দিনে হয় না। এর লাইগাই কি তবে জমি বন্ধক দিছিলি? আমি তো ভাবছিলাম অন্য কিছু। নাজির নির্বিকার ভঙ্গিতে এখনো মুড়ি চিবোচ্ছে, হাত ছেড়ে বলল, কইয়া লাভ কি? টাকা পয়সা দিয়ে তো আর কখনো সাহায্য করতেন না, উল্টো বাগড়া দিতে হাজির হয়ে যাইতেন। মুমিনুল শাহ অপমানিত হলেন। বজরুল দুই দিকে মাথা নাড়িয়ে অসন্তোষ প্রকাশ করে বলল, এইটা তুমি ঠিক করো নাই নাজির, ময়মুরব্বিগো মান্য কইরা চলতে হয়। তোমরা তো টিকা আসই চাচাগোর লাইগা। যা জানেন তা লইয়া কথা কইন না তোলা ভাই। প্রত্যেক পরিবারের রাজনীতির মারপ্যাচ থাকে। পারিবারিক রাজনীতি খুবই ভয়ঙ্কর হয়। বাপ ভাই ভাতিজারাও এর সামনে তুচ্ছ। বজরুল মিলিয়ে গেল। মুমিনুল শাহ ফুটুর জোড়ার মাঝখানে সরু ভাঁজ পড়ল। ছেলেটা মাঝে মধ্যে কি যে বলে বুঝতে পারেন না, আবার ভয়ও হয়। কথা শুনে মনে হয় সব যেন সে সব জানতা, অথচ তার জানার কথা নয়। নওশাদ দেশ ছাড়বে বিষয়টা তিনি মেনে নিতে পারছেন না। আমিরুল শাহর হঠাৎ মৃত্যুতে তার অনেক ক্ষতি হয়ে গেল। এত বছর ধরে মনে মনে কি ফোন দিয়ে এটি রেখেছিল কে জানে। তবুও ইনি বিনে বললেন, কাইল হঠাৎ ভাইজান মইরা গেল, আজ দ্বিতীয় দিন নৌসাদ গেল গা, মাইন ছেড়ে তো। বাকি কথা তাকে বলতে দিল না নাচের। বসা থেকে উঠে দাঁড়ালো, গোয়ালের দিকে যেতে যেতে বললাম, মানুষের চিন্তা ভাবনা আমার কিছু আইয়ে যায় না। বড় শেষে এমন কোনো মহান লোক আসিল না যে হ্যার লাইগিয়া বইয়া বইয়া দুঃখ পোহাইতে হইব। আপনি বরং নিজের লয়ে ভাবেন, জীবনে কি কি আকাম কুকাম করছেন হ্যার ফর্দলয়ে বহেন। বউ পোলাবেন সেই খবর জানে তো। মুমিনুল শাহ বলার মতো আর কথা খুঁজে পেলেন না। কোন অপকর্মের কথা বলছে নাজির? আশেপাশে একবার তাকিয়ে দেখলেন মর্জিনাবাদ ছেলেরা কেউ আছে নাকি। কথাবার্তা ওখানেই সমাপ্ত হলো। বেলা বাড়তে নওশাদ ব্যাগপত্র নিয়ে তৈরি হলো। শালিকের মুখ ভার, অথচ গত রাতেও মেয়েটাকে ভালোবাসা দিতে কোনো কার্পণ্য করেনি সে। গাল চিনি দিয়ে বলল, বেশি না, শুধু 3-4 বছর কষ্ট করো, নিজেদের ভালোর জন্যই তো যাচ্ছি। পৃথিবীর সমস্ত সুখ তোমার কাছে এনে দেব। মাইয়া মানুষের সুখ হইতাছে তাকে স্বামী। নওশাদ নিঃশব্দে হাসল। লিলি এইভাবে কখনো তাকে বলেনি। কথায় কথায় শুধু তার অপারগতা দেখাতে ব্যস্ত থাকতো। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আওড়ালো, আমরা ভুল মানুষকে জীবনে বেছে নেই, গুরুত্ব দিয়ে সময় নষ্ট করি। স্ত্রী এবং পরিবারের বাকিদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল নওশাদ। বহুদূর গেলেও জন্মভূমির কথা তার খুব মনে পড়বে। সাথে মনে পড়বে তার ছোট্ট জীবনে কষ্ট দেওয়া মানুষগুলোকে। তাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য নাজির গেল, সাথে পারভেজ আর মিল্টনও ছিল। মিল্টনের বহুদিনের শখ, সামনে থেকে সে বিমানের উড়ে চলা দেখবে। তাই অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে তাদের সঙ্গে।
পারভেজ এসেছে এমনি, বাড়ির পরিবেশ তার ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। বিমান ছাড়তে এখনো ঘন্টা খানিক বাকি। মিল্টন হেসে বলল, ভাই আমার লাইগা কিন্তু সাবান সুনু পাঠাইতে হইব। শুনছি বিদেশের সাবান সুনু গতরে মাখলে নাকি মাইনসে ধলা হয়ে যায়। তোর জন্য কেন পাঠাবো? পাঠালে তোর বউয়ের জন্য পাঠাবো, এসে যেন মিল্টনের বাচ্চা কাচ্চা কোলে নিতে পারি। কি যে কন্যা ভাই। নাজির বিস্কুট চানাচুরের প্যাকেট কিনে এনে ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, সাবধানে থাকবি, খাওয়া দাওয়া অনিয়ম করবি না, নিজের যত্ন নিবি। অযথা কারো লাগে আলগে খাতিরের দরকার নাই। দুনিয়ার মানুষ ভালো না, কেমনে অন্যের ভাঙায় খাইবো, অন্যের ক্ষতি করবো সেই চিন্তায় থাকে। এদিকার চিন্তা করিস না, আমি আছি, সব সামলায় নিব। নওশাদ ভিড় থেকে একটু সরে দাঁড়ালো, বড় ভাইয়ের সাথে সব কথা মেনে নিয়েই বলল, চিন্তা করতে নিষেধ করলেও আমার চিন্তা হচ্ছে, তোমার জন্য, ভাবির জন্য, শালিকের জন্য। ওদেরকে আমার ভয় হয়, বিশেষ করে সামিউল ভাই আর ছোট চাচাকে। তুমি সাবধানে থেকো, আমি অনেক পরিশ্রম করব, দেখো সব ঋণ পরিশোধ করে অনেক টাকা পাঠাবো। যত দ্রুত সম্ভব তুমি ওদের থেকে দূরে সরে যেও। বাপের ভিটে বাড়ির কোনো প্রয়োজন নেই ভাই, জীবনের শান্তিটাই আসল। নাজিরের যে চিন্তা হচ্ছে না তাও নয়, তবুও সে কথা ঘুরলো। একসময় সবার থেকে বিদায় নিয়ে ভেতরে চলে গেল নওশাদ। দুপুরে দিকে বাড়ির পথে রওনা দিল তারা। বাসে মুখ ভার করে পাশের আসনে বসে আছে পারভেজ। মিল্টন পেছনে কনুই দিয়ে তাকে গুতা মারল নাচের, জিজ্ঞেস করলো, মুখ কটার মতন করে রাখছিস কেন? বাপের কথা খুব মনে পড়তেছে? নাক টেনে চোখের পানি আটকানোর চেষ্টা করলো পারভেজ। জানালার বাইরে দৃষ্টি রেখে বলল, কি যে হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না ভাই। আমাগো লগেই কেন এমন হইতেছে। কাইল সকালে আব্বারে সুস্থ দেখলাম, খাওয়ার সময় খাইলো, মন দিয়ে কাজ কাম শিখ। কয়দিন পর তোর বিয়া দিমু, দুপুরে আইয়া দেহি আমার সেই সুস্থ সবল আব্বায় হাসপাতালে লাশ হইয়া পইরা রইছে। তাহলে বোঝ, এতদিন আমি আর নওশাদ কত কষ্টে আছিলাম। আমরা তো শহর থেকে ফিরে বাপের লাশই দেখছি। আমকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ আসিল না, তবে তো তাও সব আছে। হাতের উল্টো পিঠে চোখ মুছলো পারভেজ। নাজির তার কাঁধে ভরসার হাত রাখলো। ছেলেটা আসলে সাদাসিধে বোকা কিসিমের, অন্তত বাবা মা ভাই বোনদের থেকে ভালো। নাজির অন্যমনস্ক হয়ে বলল, যেদিন সত্য জানতে পারবি, যেদিন সত্য জানতে পারবি, সেই দিন আর কষ্ট লাগবে না, বরং এমন অমানুষের ঘরে পয়দা হইছিস বললা আফসোস করবি। পারভেজ সেই কথা শুনলো কি শুনলো না বোঝা গেল না। দুপুরের রান্নার সময় আজ আর শালিকের হেসেলের আশেপাশে দেখা গেল না। স্বামীর বিরহে বিছানায় শুয়ে আছে সে। মিষ্টি আজ চুমকিকে নিয়ে রান্নাটা সারলো। মেয়েটাকে আজকাল কম দেখা যায়, কদিন পর নাকি তার বিয়ে। রান্না শেষে ভাতের হাঁড়ি ঘরে রেখে গোসল সেরে এলো মিষ্টি। নামাজ পড়ে ভেজা চুল ঝাড়তে ঝাড়তে জায়ের ঘরে এসে বসলো, হাতে চিমটি কাটলো, কেটে বলল, বিয়ের মাস পেরোনি অথচ স্বামী বিরহে মেয়েটা দিন দুনিয়া ভুলে বসেছে। তুই কি বুঝবি, তোর স্বামী তো তোর কাছেই। তবুও তোর মতো কখনো করিনি। ঢং, সেদিন না কাইন্দা কাইন্দা নাকের পানি চোখের পানি এক করছোস। সেটা তো চিন্তাই করেছি, আমাদের বিয়েরও অনেক মাস পেরিয়েছে। যা তো প্যাডে সাউ লইয়া ঢং মারাই, আমার তো সাউটাও নাই। ফুপিয়ে উঠল সে। দিয়ে যেতে বলি না কেন? শালিক চোখ বন্ধ করে পড়ে রইল বিছানায়। মিষ্টি বার কয়েক ডাকলেও তাকে খাওয়ার জন্য এলো না। নাজবুল শাহরিয়ার বাবার বিশ্রামাগারে বসে আছে। কিছুক্ষণ আগেই তাদের ডাক পড়েছে। চারিদিকে কাগজের স্তূপ দেখা যাচ্ছে, মাঝখানে ছোট চৌকি আর সামনে উঁচু আসন। মুমিনুল শাহ তার ব্যবসায়িক সকল কাজকর্ম হিসেব নিকাশ এখানেই বসে করেন, এমনকি অর্থকড়ি রাখার লকারও এই ঘরেই। মুমিনুল শাহ এলেন কিছুক্ষণ পর, কেদারায় বসে পানি পান করে বললেন, তোগো আমার হাতে রাজার জনাব নাই। পেটের কি অবস্থা হয়েছে দেখছস? শাহরিয়ার প্রয়োজনের বাইরে কথা কম বলে, হাঁ হু না করে তাড়া দিল। ডাকছিলেন যে আব্বা, গুরুত্বপূর্ণ কিছু করবেন? সব সময় তো কাম কাম করস কে? কতদিন পর তোগো একলগে পাইলাম। নাজমুলের কি খবর? সারা জীবন কি খেতেই সামলাবি? ব্যবসা যাওয়ার ইচ্ছা নাই? ছোড়ো ভাইডারে দেখ কত পরিশ্রমী। আমার ব্যবসা বাণিজ্য ভাল লাগে না আব্বা। কেন ভাল লাগে না? অন্যের অধীরে
কাম আমার পোষায় না। এত কাল তো বড় চাচা আর সামিউল ভাইরে সামলাইছ, ফাঁকে আমগো খালি দিয়ে হুমকি। জানেন তো অনেক হুকুম আমার সহ্য হয় না। বড় ছেলের জন্য মুমিনুল শাহর ভীষণ মায়া হলো। সামিউলটা সর্বদা বাপের মতো মালিকানা জাহিরে ব্যস্ত থাকে। বললেন, এই জন্যই তো কই, দুই ভাই মিলে থাইকা একলগে কাম কর। তোরা এক থাকলে কার সাহস আছে আদেশ দেওয়ার? নাজির নৌসাদের দেহস না, দুই ভাই কি মিল মোহব্বত, তোগেও তেমন হইতে হইব। মেজু ভাইজানে আমরা কথা কোনো কালেই তো শুনল না, যদি শুনতো তাইলে হের ওই অবস্থা হইতো, নাকি হের পোলাগো ওই অবস্থা হইতো। আমারেও তো থাকতে হইতো না। আগামী 3 দিন মনে হয় স্যামিউল ঘাটে যাইব না। যতই হোক বাপ মরছে, তোরা দুই ভাইয়ে যাবি, নিজেকে ভাগ বুঝা নিবি। মনে রাখবি সাগো সব কিছু উপরে তো হক আছে, তোরা 3 ভাই শক্তি বেশি, বুঝছস? নাজমুল শাহরিয়ার মাথা নাড়ালো। মুমিনুল শাহ পান চিবুতে চিবুতে আজ ছেলেদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলেন। সচরাচর ছেলেদের খোঁজও তিনি নেন না, তবে অতীত পুনরাবৃত্তি হোক চান না বলেই হয়তো এত সাবধানতা। নাজির বাড়ি ফিরল সন্ধ্যায়। পোশাক বদলে কলের ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে এলো। বাইরে যত যাই খাক না কেন, ঘরে এসে এক মুঠো ভাত না খেলে তার পোষায় না। মিষ্টি খাবার বেড়ে তার অপেক্ষায় বসে আছে। নাজির চুল মুছে সামনে এসে বসলো, হেসে জিজ্ঞেস করলো, তুমি খাইছো? মিষ্টি তার দিকে তাকালোই না, ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ, তোমার লাগে একটা শাড়ি আনছি, দেখো তো পছন্দ হয় কিনা। পরে দেখবো, আপনি খেয়ে নিন। এমনিতে যা দুরবস্থা, এখন আবার অযথা এত খরচ করার কি প্রয়োজন? তোমার এসব লইয়া ভাবতে নিষেধ করছি না। মিষ্টি আর উত্তর দিল না। নাজির গতকাল থেকে খেয়াল করছে মেয়েটা তার দিকে ঠিক করে তাকাচ্ছে না, হাসছে না, কথাও নেই কোনো মাধুর্য। কি হলো? ভাত মাখিয়ে প্রথম লোকমাটা স্ত্রীর মুখের সামনে ধরল সে। অদ্ভুত ব্যাপার, আজ আর হাঁক হলো না মিশ্রি, মুখ ফিরিয়ে নিল। আপনি খান। বসা থেকে উঠে যেতে নিতেই তার হাত টেনে ধরল নাজির। সরাসরি জিজ্ঞেস করলো, কি হয়েছে বউ, রাগ করছো কেন? কইছি না অযথা আমার উপরে রাগ করবা না। যদি কোনো কিছুতে খারাপ লাগে সরাসরি আমার এক কইবা, অভিযোগ জানাইবা, তবু আড়ালে অভিমান জমায় রাখো না, খারাপ লাগে। মিষ্টি এবার মানুষটার চোখের দিকে তাকালো। অনেকক্ষণ কোনো কথা বলল না। নাজির খাওয়া থামিয়ে জবাবের আশায় তাকিয়ে আছে। একসময় অধৈর্য হয়ে ফের জিজ্ঞেস করলো, কি হয়েছে কও না কেন? শরীর খারাপ লাগে? কালই ডাক্তারের কাছে লয়ে যাবো। শরীর তো খারাপ আপনার, শুধু শরীর নয়, সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। ডক্টরের কাছে যাওয়া উচিত আপনার। আমি কেন যাবো? শরীর মাথা সবই তো ঠিক, খারাপ কই দেখো। খারাপই, আপনি অসুস্থ একটা মানুষ। আবার উল্টাপাল্টা কথা। সুস্থ মানুষ কখনো মানুষ পায় না। নাজির চমকে গেল। মিষ্টি তবুও থামলো না, এক নাগারে বলল, এত অভিনয় কিভাবে করতে পারেন? আর কেউ না জানলেও আমি কিন্তু সবটাই জানি। কি জানো? বড় চাচাকে মেরেছেন আপনি। নাজির কি প্রতিক্রিয়া দেখাবে, বলবে বুঝতে পারে না। কুচকানো ভ্রু জোড়া আরো কুচকে গেল। জোরপূর্বক হেসে বলল, দিনে ঘুমাও নাই? কি যে কইতাছো? মানুষের কানে গেলে কি হইব ভাবতে পারতাছো? বাইরে মরছে বুকের বিষে, ডাক্তারও এই কথাই কইছে। আর এই মাইয়ায় কয় আমি নাকি মারছি। বই ডাকালে এমন একটু একটু হয়। খাওয়ায় মনোযোগ দিল নাজির। মিশ্রি নীরবে তার খাওয়া দেখতে লাগলো। রাগ বেড়ে দ্বিগুণ হলো। শক্ত কণ্ঠে বলল, আমাকে এখন মিথ্যে বলছেন? একটুও লজ্জা লাগছে না? অপরাধ বোধ হচ্ছে না? কখনো নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন? আপনাকে দেখে রীতিমতো অবাক হচ্ছি আমি। গলা দিয়ে খাবার আর নামলো না নাজিরের। খাবার ভর্তি থালায় হাত ধুয়ে উঠে গেল। মিষ্টি হতাশ হলো। চোখের সামনে একটা লোক কিভাবে এতটা বদলে যেতে পারে। উদাস কণ্ঠে বলল, আজ অন্য নষ্ট হচ্ছে না, অথচ নিজেই আমায় শিখিয়েছিলেন অন্য নষ্ট করা পাপ। কোথায় গেল সেসব নীতিবাক্য? কোথায় গেল পাপের ভয়? আজকাল নামাজেও অনিয়ম করছেন, কথায় কথায় মিথ্যে বলছেন। নাজিরের সহ্য হলো না কথাগুলো। এত কথার পিঠে মিথ্যেও বলতে পারলো না। বিছানায় বসে পড়লো সে। দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি জানলা কেমনে? তুমি তো। মিষ্টি নিচ থেকে উঠে এলো, বিছানায় মুখোমুখি বসে বলল, তখন আমার জমিতে বাড়ির দিকে মুখ করে বসেছিলাম আমি। ওখান থেকে ফটক পর্যন্ত সব দেখা যায়, তাই আর কেউ না দেখলেও আপনাকে আমি বাড়িতে ঢুকতেও দেখেছি, বের হতেও দেখেছি।
আর তারপরেই চাচাকে মৃত পাওয়া গেল। মোটামুটি সুস্থ একটা লোক হঠাৎ কিভাবে হার্টের অসুখে মারা যেতে পারে? আর আপনি বা মিলে না গিয়ে হুট করে বাড়ি ফিরে এসেছিলেন কেন? বড় চাচার সাথে বরাবরই আপনার দ্বন্দ্ব। শুধু বড় চাচা নয়, এবারে প্রত্যেকটা মানুষের সাথেই আপনার দ্বন্দ্ব। তাই আপনি যে কিছু একটা করেছেন তা নিয়ে সন্দেহের অবকাশ থাকে না। কি করেছেন? ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন? নাজির কিছুক্ষণ চুপ থাকে। কাজল কালো চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পেরে দৃষ্টি সরিয়ে নিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে দুই দিকে মাথা নেড়ে বলল, আমি ফালাই নাই, এমনি পড়ে গেছে। মিষ্টির মনে হয় সামনে লোকটাকে সে চেনে না, একে সে বিশ্বাস করে না, ভালোবাসে না। এ অন্য এক নাজির। তবুও সে আজ বলে, শুধু এটা নয়, আপনি ওই খারাপ মহিলার ভাইকেও মেরেছেন, তাই না? এত নিষ্ঠুর কি করে হতে পারেন আপনি? একা একা তো এত কিছু করা সম্ভব নয়। কে ছিল সঙ্গে? আমাদের বাড়ির কেউ? না, তারা হবে না। সবাই তো হলুদে ব্যস্ত ছিল। তাহলে আপনার ভাই? আজ বোধহয় নাজিরের অবাক হওয়ার পালা। চতুর নাজিরের চতুরতা কিনা শেষমেশ ধরা পড়ে গেল এই পুচকে মেয়ের কাছে। জিজ্ঞেস করল, এরা জানলা কেমনে? আপনার ভুলের কারণে জেনেছি। আমার ভুল? আপনাকে আমি যতটুকু চিনি আপনি কথার খেলাপ করার মানুষ নন। বলেছিলেন রুহুল ভাইয়ের হলুদে যাবেন, কিন্তু সময় মতো যাননি। যখন গেলেন তখন আপনাকে অদ্ভুত লাগছিল, চোখে ছিল ভয়। ভয় আপনার সাথে যায় না। সর্বশেষ শার্টের কলারে রক্তের দাগ। জিজ্ঞেস করার পর কি বোকা বোকা সব যুক্তি দিলেন বলুন তো? বাড়িতে ফেরার পর শুনলাম ওনার নিখোঁজের সংবাদ। এরপরেও কি আর কিছু বোঝার বাকি থাকে? মিষ্টি থামল, চোখ ভিজে উঠেছে তার। পুনরায় বলল, আমায় কি এখনো বাচ্চা মনে করেন? হ্যাঁ, বয়সে অভিজ্ঞতায় হয়তো আমি আপনার হাঁটুর সমান, কিন্তু শাহবাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার বয়স অনেক আগেই বেড়ে গেছে। এখানে এসে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। সাংসারিক প্যাচ শিখেছি, নিজেকে রক্ষা করতে শিখেছি, সংসার সামলাতে শিখেছি, আপনাকে বুঝতে শিখেছি। এই যে দেখুন, আপনার সন্তানও গর্ভে ধারণ করে বসে আছি আমি। এত কঠিন কাজ কি ছোট মানুষরা করতে পারে? মা বলে মেয়েদের শারীরিক এবং মানসিক বয়স বাড়ে বিয়ের পরে, সংসারের জাতাকলে পড়ে। আমারও তো বেড়েছে। কথা বলতে বলতে স্বামীর হাতটা টেনে ধরে নিজের গর্ভে ছোঁয়ালো সে। নাজিরের শরীরটা যেন খানি কেঁপে উঠল। নারীদের মাতৃত্ব জেগে ওঠে গর্ভে সন্তানের উপস্থিতি টের পাওয়ার পর থেকে, আর পুরুষদের পিতৃত্ব জেগে ওঠে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু নাজিরের ক্ষেত্রে তা ভিন্ন। স্ত্রীর গর্ভে নিজের সন্তান আগমনের সংবাদ শোনার পর থেকে সে বেপরোয়া, গম্ভীর হয়ে উঠেছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। মিষ্টি তার হাতটা ছাড়ল না, নিজের আরেকটা হাত স্বামীর গালে রেখে বলল, বিশ্বাস করুন, আপনার সাথে পাপ শব্দটা একদমই যায় না। সোহেলের ঘটনা ভিন্ন। সেদিন ওই বাজে পরিস্থিতিতে না পড়লে আমি কখনো তাকে আঘাত করতাম না, আপনাকেও করতে দিতাম না। কিন্তু এখন যা করছেন তা অনুচিত। সবাই যখন জানতে পারবে, সেসব ছাড়ুন, আমাদের সন্তান বড় হয়ে যখন জানতে পারবে তার বাবা কাউকে খুন করেছে, তখন তার মনের উপর কি প্রভাব পড়বে ভাবতে পারছেন আপনি? আমি আপনাকে হারাতে পারবো না। আমাদের সামনে এখনো গোটা একটা জীবন পড়ে আছে। আপনার সাথে আমার সংসার করা বাকি, শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে পথ চলা বাকি। আপনি আমার সেই স্বপ্ন ভাঙতে পারেন না। খেতে ফেলল মিশ্রে। নাজির তাকে নিজের বুকের মাঝে আগলে নিল, চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল, আমার অর্ধেক জীবন গেছে আমার বাপের দেখভাল আর ভাইয়ের স্বপ্ন পূরণের পিছে। বাকি অর্ধেক শুধু তোমার আর আমার সন্তানের। এই জীবনে আমি আমার মায়ের লাইকে ঘৃণা ছাড়া কিচ্ছু করতে পারি নাই। যখন সত্য জানছি তখন কেমনি মুখ ফিরে নেই কত? প্রতি পদে পদে ওরা আমার ভাঙতে চাইছে। কখন আমার বাপরে আঘাত কইরা, কখন আমার বউরে আঘাত কইরা, আবার কখন আমার খামার ফসল নষ্ট কইরা। তুমি কিচ্ছু জানো না। তুমি জানো না আমি কত কষ্টে হ্যাগো মাঝে বড় হয়েছি। তুমি জানো না একবেলা খাওয়ান জোগানোর লাইকে কত পরিশ্রম আমি করছি। তুমি জানো না আমার খারাপ দিনে কেউ আমার মাথায় হাত রাখার মতো আসছিল না, কেউ আসছিল না আমার কথা শোনার। ওরা নিজেরা অন্যায় কইরা তোমার দাদারে এত বছর ধরে আমাকে কাছে অপরাধী করে রাখছিল। আমি যদি অগরে শেষ না করতাম তাহলে ওরা আমাকে শেষ করে দিত, আমাকে সংসার বাচ্চা সব শেষ করে দিত। বাপ স্বামী হইয়া এসব আমি কেমন শেষ হইতে দেই কত? তুমি না বুঝলে আমার আর ক্যাটাই বুঝবো বউ। নাজিরের কষ্ট মিষ্টি উপলব্ধি করতে পারে, তাও তার
তারও কষ্ট হয়, তবুও পাপ যে মেনে নিতে পারে না। সে চায় না তার স্বামীর কোনো বিপদ হোক, খুনি অপবাদ গায়ে লাগুক। দাদা জানতো নাজির শাহর পরিশ্রম, সততা, প্রতিবাদের ভাষা দেখেই মিস্ত্রিকে তার হাতে তুলে দিয়েছিলেন। মিস্ত্রিও সেসব কারণেই বিরক্তিকর লোকটার প্রেমে মজেছিল, ভরসা পড়েছিল সংসারের মায়ায়। কিন্তু আজ কি হচ্ছে এইসব? শক্ত করে স্বামীকে জড়িয়ে ধরল মিস্ত্রি, বলল, দুনিয়ার ভার নিজের কাঁধে নিয়েন না। দুনিয়া আল্লাহর হাতে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তারা অন্যায় করলে আল্লাহ তাদের বিচার করবেন। আল্লাহ ন্যায় বিচারক। আপনি তাদের শাস্তি দেওয়ার কে? কি বা শাস্তি দিবেন? মৃত্যু? কেউ তো অমর নয়। আমি, আপনি সবাই একদিন মৃত্যুবরণ করবেন। তাহলে না বলতেন অন্যায় বা মিথ্যে কখনো চাপা থাকে না। তুমিও যদি অন্যায়কারীর মতো আচরণ করো তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো? সে অধম বলিয়া কি তুমি উত্তম হইবে না? প্রয়োজন হলে এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাব। আব্বা তো বলেছে যে কোনো সমস্যা হলে সাহায্য করবে। তবু আপনি পাপ থেকে বেরিয়ে আসুন। নিজের হাতে রক্ত তুলে নেবেন না। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। আমি জানি আপনি বিশ্বাসী। এখনো বেশি দূর যাননি আপনি। দয়া করে এখানেই থেমে যান, তওবা করুন। আল্লাহ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই। তিনি তো ক্ষমাশীল। তবু এভাবে জীবনটা নষ্ট করবেন না। এই জীবন শুধুই আল্লাহর আমানত। আমি আপনাকে কখনো ঘৃণা করব না, ঘৃণা করতে পারবো না আমি। আব্বার ছোট ভাইজানের পর আপনিই একজন যাকে আমি খুব ভালোবাসি, ভরসা করি। নাজির হতভম্ব হয়ে বসে রইল। সহধর্মিনীর কথায় আজ তার অহমিকার প্রাচীর যেন ভেঙে চুরমার হয়ে গেল। উপলব্ধি করলো এত গভীরভাবে কখনো সে ভাবেনি। সৃষ্টিকর্তার কাছে আশ্রয় চায়নি। এতদিন শুধু প্রতিশোধের নেশায় মত্ত ছিল। প্রতিশোধ আসলে কি? কি আছে এতে? মানুষ কি আদৌ কারো ন্যায্য বিচার করতে পারে? শুধু মৃত্যুই কি অন্যায় শাস্তি? বৈশাখের কড়া রোদে গৃহস্থ বাড়ির ধানের কাজ শেষ হয়ে জৈশের আগমন ঘটেছে। আম কাঁঠাল পাকার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। লতিফ মিল্টন এখন সুস্থ। ধান মিলে তাদের প্রচুর ব্যস্ততা। নাজির সুযোগ বুঝে কম দামে বছরের জন্য কয়েক মণ চাল কিনে রেখেছে। সংসার তো চালাতে হবে। আমিনুল শাহর 40 গতকাল শেষ হয়েছে। তবে শাহ বাড়ির ভেতরে শান্তি নেই। তার সাথেই যেন মাটির নিচে চাপা পড়েছে। ফরিদার আগের তুলনায় শান্ত হয়ে গিয়েছে। সংসারে সর্বা এখন বিথি। দিন দিন নিজেকে বড় কিছু মনে করছে। শান্তশিষ্ট সামিউলের অনেক পরিবর্তন হয়েছে। যখন তখন মেঘের মতো গর্জে উঠছে। গত রাতেও বাড়িতে প্রবেশ ঘটেছে আজেবাজে লোকের। শোনা গিয়েছে হাসির শব্দ, বাইরে আড্ডা এখন ঠাঁই পেয়েছে ঘরে। তার পাশাপাশি চাচার সাথে দুদিন পর পর ব্যবসায়িক কাজকর্ম নিয়ে ঝামেলা তো লেগেই আছে। মুমিনুল সাহেব অতিষ্ঠ। বাপকে সহ্য করেছেন বলে ছেলেকেও সহ্য করবে নাকি? যেখানে যে কোনো সময় বড় ঝড় আসতে পারে। নাজির তাদের এই ঝামেলায় আগে পাছে কোথাও নেই। এক ফাঁকে আমিরুল শহর থেকে প্রাপ্ত জমির কিছু অংশ নওশাদের নামে রেজিস্ট্রি করে দলিল নিরাপদ স্থানে সুরক্ষিত করে রেখেছে সে। তাই এইসব নিয়ে চিন্তার প্রয়োজন নেই। তবে তার চিন্তা অন্য জায়গায়। গতকাল উঠোন ঝাড়ু দিতে গিয়ে মরিচ গাছের নিচে একটা তাবিজ, ভিন্ন ভাষায় লেখা ছোট্ট একটা কাগজ আর কিছু মেলি চুল পেয়েছিল শালিক, যেটা দেখেই মর্জিনা বলে উঠছেন, এইসব দিয়া তো কালো জাদু করে। আমগো বাড়িতে করতে আইলো। তৎক্ষণাৎ সেগুলি নিয়ে মসজিদে ইমামের কাছে গিয়েছিল নাজির। মর্জিনার কথাই ঠিক। হুজুরও বললেন, সূরা উল্টা কইরা লেখা, মায়ালোকের চুল দেখা যায়। কাউরে নিশ্চিত সন্তান নষ্ট হওয়ার বান মারা হইছে। তুমগো বাড়ির পোয়াতি কেডা? আমার বউ। কোনো অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছো? নাজির ভাবার জন্য সময় নিল। কিছুদিন ধরে মেয়েটা ঠিকমতো খায় না, মেজাজ খিটখিটে, তার সাথে ঠিক করে কথা বলে না। সেই দিন তো বলেছিল পেট ব্যথা করছে। সব শুনে হুজুর পানি পড়া ও রুকাইয়া করার পরামর্শ দিলেন। নাজির নিশ্চিত বড় চাচি ছাড়া এই কাজ আর অন্য কারণে। এই মহিলাকে সে অনেক দিন আগেই ভোরবেলায় তাবিজ হাতে বাড়ি ফিরতে দেখেছিল। এক হাতে লুঙ্গি উঁচিয়ে কলা খেতে খেতে বাড়ির পথ ধরল নাজির। ফটক পেরিয়ে ভেতরে ঢুকতে ভালো মেজাজখানে বিগড়েই গেল। আজকাল কিছুতেই সে মেজাজ ঠিক রাখতে পারছে না। মাথায় গোল হয়ে বসে কয়েকজন লোকের সাথে বিড়ি খেতে খেতে তাস খেলছে সামিউল। ওইদিকে বাড়ির নারীরা দুপুরে রান্না চাপিয়েছে চুলায়। লোক তিনটে খেলার ফাঁকে তাদের দিকে তাকাচ্ছে, বিশেষ করে শালিকের দিকে। ওইখান থেকে ঘোলা রান্নাঘরের চুলা পর্যন্ত ভালোই দেখা যায়। মিষ্টি ভেতরে থাকায় তাকে দেখা যাচ্ছে না। নাজির গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। গলার খোসা চুলার ধারে ফেলে হেঁটে চলে গেল মাচার কাছে। গম্ভীর কণ্ঠে বলল, ভর দুপুরে কোন ভদ্রলোকের বাড়ি মাসে এমনি আড্ডা দেয় ভাই?
মাইয়া লোক তো একটু হাঁটতে চলতেও পারতেছে না। লোকগুলোর মধ্যে একজন সামিউলের সমবয়সী, বাকিগুলো ছোট, তবে এই গ্রামের নয়, বাজারের দিকে। গ্রামের হলে এখানে এসে বসে থাকার মতন দুঃসাহস পেত না। সামিউল বিরক্ত হয়ে পড়ল। তোর কি যায় আনতে? আমার অনেক কিছু। হে ভাই, আপনারা জানতো মন মেজাজ এমনিতেই ভালো না। বাড়িতে মেয়ে লোক আছে, আর কখনো যাতে ত্রিসীমানায় না দেখি। এটা আড্ডা ফুর্তি করার জায়গা না। যান, নাজিরও তো চেনো নেই, না চেনে আশেপাশে খবর নিয়েন। এসব ফাত্রা আমি পছন্দ করি না। কত মাইসের যে পিটাইছে। একজন মনে হয় রেগেই গেল কথাটায়। লোকটার নাম কাদের বলল। তোর ভাই কি আমগো হুমকি দিতেছে সামিউল? বাড়ি তো দেয়গাই না অপমান। মা তো বেরি দেখাবি না নাজির, তুই কর কেরা। আমার যার ইচ্ছা তারে বাড়িতে আনমু, কি করবি কর। তুমি আমার কেডা? বাপ মরছে মাসখানেক হয়েছে, তার মধ্যে নিজের বাড়ির কথা মনে করো? এসব অন্তত আমার সামনে চলবে না। আমি তোমার বাপেরও মানি নাই। তুমি তখন চ্যাটের বাল। এই ভুল দ্বিতীয়বার কইরো না। আমরা এখনে বইয়া আছেন কেন? যান। লোকগুলোর গভীর দৃষ্টিতে সামিউলের দিকে তাকিয়ে চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে। সামিউল তাদের পিছু ডাকলেও সাড়া দিল না। শেষে রাগ সামলাতে না পেরে তেড়ে এসে কয়েকটা গালি দিয়ে বসল। বেশিবার বাইরে গেছোস, আমারে আমার বাপ মনে করছোস? এই ভিটে ছাড়া তোর আর কি আছে? আশেপাশের সব আমগো, কর্তাগিরি ফলাইতে আসিস না। তুমি কেটা? নিজের বাপের থেকে বড় খেলার মনে করো? শোনো, এত উজাইও না। ব্যবসায় মন দাও, শান্তি বজায় রেখে চলো। কোনটা কার তার সময় হইলে দেখা যাইব। রাগে কাঁপতে কাঁপতে নাজিরের শার্টের কলার টেনে ধরল সামিউল। জাহিদ দৌড়ে গিয়ে মাকে ডেকে আনলো। মর্জিনা ঘর থেকে দৌড়ে এলেন। রান্নাবান্না পুত্রবধূ শিউলি করছে। এমন দৃশ্য দেখে তাতে দত পিষে বললেন, এইসব কি সামিউল? তুই না বড় ভাই, বড়রা এমন করলে ছোটরা কি করব? সারো রে। সামিউল একই ভঙ্গিতে বলল। আদব শিখাইতাছিস চাচি। রান্নাঘর থেকে মিশ্রি বেরিয়ে এলো। কিছু বলতে গিয়ে থেমে গেল। কি বলবে সে বড়দের মাঝখানে? চেঁচামেচিতে ভেতর থেকে নাজমুল মুমিনুল শাহ বেরিয়ে এলেও নাজিরের চোখ চিকচিক করছে। মৃদু হেসে আচমকাই সিংহের মতো থাবা দিয়ে ধরল তার কলার। টেনে ধরা চাচাতো ভাইয়ের হাতটাও মুচড়ে ধরে বললাম, তোমার বাপ মা মামা চাচা থেকে অনেক আদব শিখছি, তোমারও শেখানোর দরকার নাই। কইছিলাম কামে মন দাও, তা না। আইসা আমার লাগে ঝামেলা করতে। সোফার মাছের দুইটা দিয়ে দিলে কি করবা? সামিউল ব্যথা পেল কিন্তু প্রকাশ করলো না। তাতে দত পিষে হাত ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো সে। ছোট থেকেই বাবা মায়ের আদরের সন্তান ছিল। কখনো কাঁধে চালের বস্তা তুলেছে কিনা, কুড়াল দিয়ে খড়ি কেটেছে কিনা সন্দেহ। বিপরীতে নাজির জীবনের সব কাজই করেছে, তাই তার শক্তির সাথে না পেরে ওঠাই স্বাভাবিক। চেঁচামেচিতে ফরিদাও ঘর থেকে বেরিয়ে এসেছেন। ছেলের কাণ্ড দেখে চিন্তিত হয়ে বললেন, কি শুরু করছস তোরা? সামিউল বাবা মার অল্লগে লাগিস না, ঘরে আয়। সামিউল মায়ের কথা শুনলো না। আজকাল মাকে সে এড়িয়েই চলে। কথা বলতেও এলো না, শোনার ফান করে থাকে। আমনে সাইয়া সাইয়া দেখেন কি? যান দুইটারে গিয়ে সুডান। বাড়ির 2 দিন পর পর রঙ্গলীলা চলে। বাপের বাড়ি। মুমিনুল শাহ দৃশ্যটা বেশ উপভোগ করছিলেন। মনে মনে তো কখন থেকেই বলছেন, দে 2 ঘা, অনেক উজাইতেছিল। তোর বাপরে তুষামুত কইরা চলছি, দেখা তোরে কর্মু। নাজির, তোরে সাহায্য করতে পারবো। কিন্তু স্ত্রীর ধমকে কিছুটা লাফিয়ে উঠলেন তিনি। মনে ক্ষুণ্ণ হয়। সেদিকে যেতে যেতে ছেলেদের উদ্দেশ্যেই বললেন, আমি নাজির রে ধরবো, তোর ওই পোলাডারে ধরিস। তারপর 3 জন মিলে তাদের দুজনকে আলাদা করলো। অবশ্য নাজিরকে সরাতে ততটা ঝামেলা হলো না, এমনিতেই সে ছেড়ে দিয়েছে। সামিউল চিৎকার করে বলল, এইটা ভালো করলি না নাজির। আমি আবার কবে ভালো করি? এই বাড়িতে এসব আড্ডা চলবো না। বিয়েটা তোমার একলা না, আর কখনো পরপুরুষ ঢুকাইতে দেখলে পাশার লাল করে দেব। সাহস কত আমার ক্ষাম তো দেখাইতে হয়। সেখানে আর দাঁড়ালোই না নাজির। ঘরের দিকে হাঁটা ধরল। স্ত্রীকে দেখে ধমকালো, কিছু হইলে দূর মারতে হইব কেন? ভিতরে যাও। মিষ্টি কোনো প্রতিক্রিয়া দেখালো না। রান্নাঘরে গিয়ে বসে রইল। তরকারিতে ঝোল দিয়ে ঢাকনা চাপালো শালিক। নত স্বরে পড়ল, এই বাড়ির মানুষ দেখে আসলে 2 নম্বর। বড় চাচাটা অজ্ঞা পাওয়ার পর থেকে কাইচার লাইগাই থাকে।
মিষ্টি বিপরীতে চুপ রইল। আজকাল কথা বলতে তার ভালো লাগে না, সবকিছুর উপর থেকে মন উঠে গিয়েছে। দুপুরে রান্না আর গোসল সেরে সে ঘরে এলেন। মর্জিনা চুল ছাড়তে ছাড়তে ডেকে বললেন, বউ ভাত বাইরা ফেলাও। শাশুড়ির আদেশ পেতে খাবার ঘরে ছুটল শিউলি। ভীষণ ভয় পায় কিনা। মর্জিনা একেবারে অজু করে এসেছেন। সর্বপ্রথম জোহরে নামাজ পড়লেন। কোরআন পড়ে ফজর শেষে রোজ এক পাড়া করে না পড়লে তার হয় না। জায়নামাজ গুছিয়ে রেখে স্বামীর উদ্দেশ্যেই বললেন, বয়স তো কম হয় নাই, আর কবে নামাজ কালাম পড়বেন? সময় থাকতে থাকতে ভালা হইয়া যান কইয়া দিলাম। মাজাই বিষ বউ। ঢং কোনো কামই তো করেন না। এতকাল ভাইয়ের পেছনে ঘুরছেন, আর এখন ভাইপোতের পেছনে ঘুরতে হইব। বাবা গো বাবা, পোলার কি তেজ! কবে কবে এই তেজ জন্মাইলো? বাড়িতে পল্লী বানাইতে চায়। কয়দিন ধরে খালি দেখতাছি কত বড় সাহস! আজ নাজিরের গায়ে হাত দিছে, কাল আমগো নাজমুল সাহারিয়ার গায়ে হাত দিতে আইব। হুট কইরা পাখনা গজাইলো, উলু পোকাও নিজের পঙ্খী মনে করে, আর ওরা হইল তেমন। উঠতে দাও, যখন পাখনা ঝরবো তখন আর চাইলেও উঠতে পারবো না। ওর বাপেরও এমন উঠতেছিল। তাও ঠিক, গাছই তো খারাপ, ফল আর কেমনে হইব? বড়জন দেখলাম একেবারে চুপ হইয়া গেছে। নাটক নাকি হাসাই বুঝি না। এই মহিলা শয়তানি, আমি ছাড়া আর কেডা জানে? আমার তো সে কবে থেকেই সন্দেহ হয়। কি সন্দেহ? আব্বারে ওরাই মারছে। ভ্রুয়ের মাঝখানে ভাঁজ পড়ল মমিনুল শাহর। সোজা হয়ে বসলেন, জিজ্ঞেস করলেন, কেন সন্দেহ হয়? কারণের অভাব নাই, আমনের হয় না? মমিনুল শাহ উত্তর দিল না। ও ঘর থেকে খাওয়ার জন্য পুত্রবধূর ডাক এলো। কথাটা এড়িয়ে যেতে তিনি দ্রুত স্থান ত্যাগ করলেন। দুপুরে খাবার আজ নাজিরকে একা একাই খেতে হয়েছে। শালিককে সে আগেই বলে দিয়েছে, বাসুর সেবা করার কোনো প্রয়োজন নাই, নিজের মতো থাকো, খাও, এটা তোমারই বাড়ি। তাই রান্নাবান্না শেষে খাবার খেয়ে ঘরে চলে যায় শালিক। মিশ্রি গোসল সেরে বিছানায় শুয়ে আছে। দুপুরে এখনো খায়নি। নাজির খাওয়া শেষে সঙ্গে করে স্ত্রীর জন্য খাবার বেড়ে নিয়ে এলো। এক পাশে শুয়ে থাকায় শাড়িটা সামান্য অগোছালো হয়ে উদর উন্মুক্ত হয়ে আছে মিশ্রি। নাজির তর্জনী আঙুল তুলে দিয়ে সেখানে জড়ি খোঁচা দিল। আজ আবার কোন ঢং, খাইবা না? কাপড় ঠিক করে মুখ ঘুরিয়ে নিল মিশ্রি। নাজির এতে বিরক্ত হলো। বিয়া করাটাই জীবনে বড় ভুল আছিল। প্রত্যেকদিন খাওয়ার সময় মুখ ফোলায় রাখে, মান ভাঙাও, খাওয়াইয়া দাও। রাত দুপুরের বুকে লইয়া সোহাগ করো, আবার গাধার মতন খাটো। আল্লাহ কপালে ওঠো, তোমার লইয়া আমার চিন্তা নাই। আমার চিন্তায় বাক্স ভর্তি মিষ্টি লইয়া। আমার বাচ্চারা না খেয়ে রয়েছে, অসুখ হইব। মিষ্টি উঠে বসলো, হাতের উঁচু পিছে চোখ মুছে নাক টেনে বলল, খারাপ লোক। আচ্ছা যাও, অপ্রয়োজন আর কখনো কারো লোকে ঝামেলা করবো না, কারো গায়ে হাত তুলবো না, খুশি? সেই দিনের পর থেকে অযথা কাউরে একটা গালিও দিয়ে নাই। মিথ্যু, বিশ্বাস করি না আপনাকে। কোন দিন করছো? তোমার বিশ্বাস তো নর বরে। ভাত মাখিয়ে মুখের ভেতর ঠেসে দিল নাজির। রাগ চেপে রেখে খেতে লাগলো মিষ্টি। এই নতুন কিছু নয়, বিয়ের পর থেকেই এমন হয়ে আসছে। মুখ ভার করে দুর্বল কণ্ঠে বলল, আমার আর এই বাড়িতে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। মনে হয় আশেপাশে সবাই খারাপ, খুব ভয় হয় আমার। কি বলবে ভেবে পায় না নাজির। খাওয়ানো শেষে মুখ মুছিয়ে চুপচাপ উঠে যায়। সেদিন বিকালেই বাড়িতে এসে উপস্থিত হন কাশেম আলী। নাজির বাইরে যাবে বলে বারান্দা থেকে সবই নেমেছে। শ্বশুরকে দেখে অবাক হলেন না সে। বাড়িতে বিশেষ কিছু রান্না হলে মাঝে মধ্যে ভদ্রলোক টিফিন বাটিতে করে মেয়েকে দিয়ে যান। নাজির সালাম দিল, আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শ্বশুর আব্বা, তা হঠাৎ কি মনে কইরা? কাশেম আলী সালামের জবাব নিলেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছিস প্রিয় জামাই? সবসময় আলহামদুলিল্লাহ। ঘটনা তো একটা ঘইটা গেছে বাপ। একটু আগে আমাগো তালেবের মাইয়া হইছে, তাই আম্মায় মিস্ত্রি আর শালিকরে বাড়ি লইয়া যাইতে পাঠাইলো। আলহামদুলিল্লাহ, ভালো খবর। তাল মিস্ত্রি, দেখো তোমার আব্বা আইছে, আপনি ভিতরে আয়া বসেন। এখন বহা যাব না, রুহুলের মিষ্টি আনতে হাটে পাঠাইছে। মাসুম তো বাতিজির কাছ থেকে নড়তাছি না, নাতিন যে এখনো ঠিক করে কোলে লইতে পারি নাই। কানে আজান দিতেই তালেব লইয়া গেল। স্বামী ডাকে মিষ্টি ছুটে এলো ঘরে বাইরে। নাজির থমকালো। দৌড় মারলা কেন?
মিষ্টি সে কথার উত্তর দিল না। সব কথা ঘরে বসেই সে শুনেছে। আনন্দিত কণ্ঠে বলল, একটু দাঁড়াও আব্বা, আমি তৈরি হয়ে আসছি। মিষ্টি ঘরে চলে গেল। শালিকও বেরিয়ে এলো। কাশেম আলী তার উদ্দেশ্যে বললেন, তুইও একটু তাড়াতাড়ি তৈয়ার হ মামা। সেও মাথা নাড়িয়ে চলে গেল। এবার কাশেম আলী জামাতাকে বললেন, তুইও কিন্তু আইসা পড়িস, রাইতে থাকবি, পোপা হিসেবে দায়িত্ব আছে না। পরে যাবো না হয়। সব সময় খালি বাহানা। ও একটা কথা, দাদির একটু কইয়ান আমার বউডারে ঢুকাইয়া আর ঝাড়ফুঁক করে দিতে। আমি তো এত কিছু বুঝি না, তাও হুজুরে থেকে পানি পর আয়না খাওয়াইছি, নিচে টুকটাক সুরা পরে ফু দিছি। ওর আবার কি হয়েছে? তেমন কিছু না, কয়দিন আগে তাবিজ পাইছিলাম, পতি মাইয়া পাই আর কি। বিস্তারিত কিছু জানালো না নাজির। ভেতর থেকে কেদারা এনে শ্বশুরকে বসতে দিল। কিছুক্ষণ আগে গাছ থেকে ডাব পেরেছে জাহিদ, সেখান থেকে বড় একটা ডাব কেটে হাতে ধরিয়ে দিল। ঘরে চলে এলো নাজির। এটুকু সময়ের মধ্যে কি কি যেন ভেবেও ফেলল। বরাবরই তার মস্তিষ্ক একটু দ্রুত চলে। মিশ্রি বোরকা পরে তৈরি, এখন শুধু ব্যাগ গুছাচ্ছে। নাজির নিচ থেকে বাদবাকি পোশাক, প্রয়োজনীয় সব জিনিসপত্র তাতে ভরে দিল। তার কাণ্ড দেখে মিষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি করছেন এসব? একেবারে চলে যাচ্ছি নাকি? কয়দিন তো থাকবা? সব লাগবে না। লাগবো। মিষ্টি আর কিছু বলতে পারলো না। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো স্বামীর কাণ্ড। ব্যাগ গোছানোর শেষে আচমকা এসে স্ত্রীকে জড়িয়ে ধরল। মিষ্টি অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, কি করছেন? মাথা গেছে? অন্যরা মাসের পর মাস বাপের বাড়িতে বেড়ায়, অথচ আমি দুদিনের জন্যও যেতে পারি না। রাতে তো আসবেন না কি? নাজির উত্তর দিল না, কপালে চুমু দিয়ে বলল, নিজের যত্ন নিও, আমার থেকে আমাকে সন্তান এখন বেশি গুরুত্বপূর্ণ, তার ক্ষতি হইবে এমন কিছু কইরো না। লোকটার কাণ্ড কারখানা দেখলে মাঝে মধ্যে সে অবাকই হয়, তবুও মাথা নাড়লো। তারপর বিদায় নিয়ে বাবার সাথে চলে গেল। সাথে ছিল শালিক। আতর ঘরে শুয়ে আছে পলি, সদ্য ভূমিষ্ঠ কন্যা মায়ের পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রাতের মধ্যেই সবাই বাড়িতে পৌঁছে গিয়েছে। কাশেম আলী আর নজরুল আলম এতক্ষণ আশেপাশে মিষ্টি বিতরণ করছেন। মিষ্টির পরিষ্কার হয়ে ভাবির পাশে এসে বসলো। ভাতিজির দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, কন্যার জননী হয়ে কেমন লাগছে ভাবি? ভালোই লাগতাছে, তবে ভাবছিলাম পোলা হইব। সুজন ভাইজানের প্রথম মেয়ে হয়েছে, বড় ভাইজানেরও হয়েছে। আমাদের বাড়িতে ভাইয়ে ভাইয়ে কত মিল দেখেছো? চাচারও প্রথম ছেলে, আব্বারও প্রথম ছেলে, ওইদিকে 3 ফুপুর আবার প্রথম সন্তান মেয়ে, কি মিল! আমার তো শখ ছিল তোমার আর ফাহামিদার মাইয়া হইলে আমার পোলার বউ কইরা ঘরে তুলমু। এখন কি হইব? শখ আর পূরণ হইল না। হায় হায়, এক ছেলের 2 বউ? হ, ভালোই হইতো। মিষ্টি হেসে ফেলল। পলিটা যা তা। কিছুক্ষণ আগে নারী ছেলে সন্তান জন্ম দিয়েছে, অথচ এখনো মুখটা বন্ধ হয়নি, বকবক করে যাচ্ছে। বাবা হয়ে তালেবের আনন্দ যেন দেখার মতো। পলি আর তার মেয়েকে ঘরে নিয়ে যাওয়া হলো। তালেব এর মধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছে। মেয়ের নাম বেলি। রাতে সেই ঘরে আর কাউকে ঢুকতে দেওয়া হলো না। সৈয়দুন নেসাও তাদের বিরক্ত করতে সবাইকে নিষেধ করে দিলেন। বউটাও তো অসুস্থ। মিশ্রি দাদির ঘরে গিয়ে শুয়ে পড়ল। বৃদ্ধা নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, চোখের নিচে কালি পড়ছে কেন? ঘুমাস না? ঘুম আসে না, এলেও মাঝরাতে বাজে স্বপ্ন দেখে ভেঙে যায়। প্যাডে পোলাপান নড়ে না? না তো, নয় না কি? হ, তোর কয় মাস জানি? ফাউমিদারটা তো নাকি অনেক নড়ে। হরি কোনো হেনে যাইতে দেয় না। ওর ভাগের হরিটা ভালো পড়ছে নাকি খারাপ পড়ছে বুঝি না, তো একটু কুসংস্কারী। পরক্ষণে নাতনির গাল চিনি দিয়ে বলেন, তবে আমগো মিষ্টির ভাগে ভালো একটা জামাই পড়ছে। ভালো না ছাই, সারাক্ষণ খালি চিন্তায় রাখে। যতক্ষণ কাছে থাকে ততক্ষণ শুধু চিন্তা আর চিন্তা। সৈয়দুন নেসা মুচকি হাসেন। এশার নামাজ আদায় করে নাতনিকে ঝাড়ফুঁক করলেন। বাড়িতে নতুন অতিথি আগমনের আজ 7ম দিন। আকিকার জন্য উঠোনের জলপাই গাছে মোটা সোটা একটি খাসি বেঁধে রাখা হয়েছে। ঘাসের উপরে পিঁড়ি পেতে বসে ধারালো ছুরি ধার দিচ্ছে কষায়। একটু পরে খাসিটাকে জবাই করে রান্নার উপযোগী করে তোলা হবে। পাশের জমিতে প্যান্ডেল করে তার নিচে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। পারুল বারান্দায় মাদুর বিছিয়ে নাতনির গায়ে সরিষার তেল মাখাচ্ছেন। কিছুক্ষণ আগে তাকে গোসল করানো হয়েছে। বেলি ফুলের তেল মালিশ করতাছি যাতে ঠান্ডা না লাগে।
আরাম লাগতাছে না বইনে? হেসেই বললেন তিনি। বেলি কিছু বুঝলো বলে মনে হলো না, তবে দাদির ছোট নাড়ানো আর হাসি দেখে দন্তহীন মাড়ি বের করে সেও হেসে দিল। শাশুড়ির উদ্দেশ্যে পারুল বলল, দেখছেন আম্মা পাকনি বুড়ি কেমনে হাসে? সৈয়দুন্নেসা প্রত্যুত্তরে মাথা নাড়িয়ে লেপটে যাওয়া নজর ফোঁটা ঠিক করে দিলেন। কিছু একটা মনে পড়তেই ডেকে বললেন, মিষ্টি বউ ভাত খাইছস? খাওয়া শেষ হইলে আমার ঘরে আইস তো একটু। মিষ্টি সাড়া দিল না। উত্তরের অপেক্ষাও অবশ্য বৃদ্ধা করলেন না। সে যে শুনেছেন তিনি জানেন। এবার পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, মাইয়ার মিহু একটু নজর দেয়। বউ শুকাইয়া কি হয়েছে দেখছো? ওই কথা শুনে না আম্মা, জোর কইরা খাওয়াইয়া না দিলে খাওনের ধারের কাছেও আইব না। কি আর করবা, জোর করা ছাড়া উপায় নাই। দুপুরের দিকে বাড়িতে অতিথিরা এসে উপস্থিত হলো। আকিকার পশু জবাই শেষে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। এক সপ্তাহ পর নাজিরও শ্বশুর বাড়িতে পা রাখলো নিমন্ত্রণ রক্ষা করতে। ভাইদের সঙ্গে গল্প শেষে স্ত্রীর ঘরে এসে বিছানায় বসলো সে। মিষ্টি এতক্ষণ দাদির ঘরে বসেই ছিল। দুপুরে খাবার ওখানে বসেই খেয়েছে। বড় ভাবির মুখে স্বামীর আগমনী সংবাদ শুনেই ছুটে এলো ঘরে। তবে আজ আর জড়িয়ে ধরলো না, কাছেও ঘেসলো না। মুখ ফিরিয়ে খাটের শেষে মাথায় গিয়ে বসলো। দূরে বসলা কেন? ফাহমিদারে দেখলাম খাওয়ার সময় জামাইরে কাজ ছাড়া করে না। শিখতে পারো না কিছু? বিদ্রুপ করে বলল নাচির। মিশ্রিও তেসরা স্বরে বলল, শিখতে তো আপনিও পারেন। এক সপ্তাহ পর বউয়ের কথা মনে পড়লো নাকি বউ যে আছে সেটাই ভুলে গিয়েছিলেন? নাজির বুঝলো স্ত্রীর অভিমান, দূরত্ব কমিয়ে নিল। পেঁচে হাঁস রেখে বলল, নড়াচড়া করে না? আপনার মতো গাধা নাকি যে নড়াচড়া করবে? তুই গাধা, পেটে থাকতেও নড়ে। কথা বলবেন না। আব্বার কথায় এখানে এসেছেন জানি না ভেবেছেন? জানবাই তো বাকনা যে। কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, এক্ষুনি বের হবো নাকি বিকেলে? কেন যাইব কই? থাকবেন এখানে? না। তাহলে আবল তাবল প্রশ্ন কেন? অবশ্যই স্বামীর বাড়ি যাব। এইখানেই থাও, স্বামীর বাড়ি যাওয়ার দরকার নাই। কেন? এমনি। মজা করছেন? না। তাহলে কেন? পরিস্থিতি ভালো না। আমি আপনার সাথেই থাকবো। তোমার কেউ জিজ্ঞাইছে? শালিকের কি হবে? হেইডা হেড জামার চিন্তা, তোমার আমার না। বসা থেকে উঠে দাঁড়ালো নাচের। যাওয়ার আগে বলে গেল, নিজের খেয়াল রাখো, কোনো কিছুর প্রয়োজন হলে জানাইও, পাঠিয়ে দিমো। সময় মতন তোমার আইয়া লইয়া যাবো। তারপর পিছু ফিরে একেবারের জন্য তাকালো না সে। সেই যে পাষাণের মতো চলে গেল। আর এ মুখ হলো না। বহুদিন পরের কথা, জ্যৈষ্ঠ পেরিয়ে শেষ আষাঢ়ের অলস দিবস। কদিন আগে ফাহমিদাও একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে হাসপাতালের বিছানায়। পলির মতো স্বাভাবিক প্রসব তার হয়নি। বেশ কষ্ট পোহাতে হয়েছে। হাসপাতাল থেকে সোজা এসে বাপের বাড়িতে উঠেছে। দাদি সেই বাচ্চাটাকে কোলে নিয়ে মিষ্টিকে বললেন, এইটা মাইয়া হওয়ার মৌসুম নাকি রে বউ? তোরও মনে হয় মাইয়া হইব। মিষ্টি কোনো প্রতিক্রিয়া দেখালো না। আজকাল সে কম কথা বলে, চলতে ফিরতে কষ্ট হয়। মাঝে মধ্যে মাঝরাতে ঘুম ভেঙে যায়। দাদিকে জড়িয়ে ধরে কেঁদে বলে, মনে হয় আমি আর বাঁচবো না। পেটে কি যেন লাফায়, খুব ব্যথা করে। আমার বাচ্চাটার কি হবে দাদি? ওর বাপটা কোথায় গেল? আমার কিছু হয়ে গেলে তোমরা ওই লোককে ছাড়বে না কিন্তু। সৈয়দুন্নেসা সেই মাঝরাতে উঠেই দোয়া সুরা পড়ে নাতনির পেটে তেল মালিশ করেন, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। এত জামাই পাগল হইলে চলে না। ধৈর্য ধর বউ, বেড়াই যাইব কই? পোলাপানের টানে হইলেও ঠিক আইয়া পড়বো। দোয়া কর আল্লাহর কাছে। সেই সান্ত্বনা কাজে লাগে না। সারাত আর ঘুমাতে পারে না সে। বহুকাল বোধহয় হাসে না, কারোর সঙ্গে মন খুলে কথা বলে না মেচা। নাজিরও আসে না, দেখা দেয় না। অপেক্ষার প্রহর কিছুতেই শেষ হয় না। নিজেকে বড্ড অসহায় লাগছে মিশ্রের। তার তুলনায় শালিকের দিনকাল ভালোই কাটছে। সপ্তাহখানিক আগে বিদেশ থেকে স্বামীর চিঠি এসেছে, তাতে সে মহা খুশি। যখন সময় পায় তখন আড়ালে গিয়ে বুকে জড়িয়ে রাখে সে চিঠি। দুপুরে বাবা খেতে এলেন। মিশ্রি ছুটে গেল তার কাছে। লজ্জাশরমে মাথাকে জিজ্ঞেস করলো, ওনার সঙ্গে দেখা হয়নি আব্বা? কি বললেন? রোজ একই প্রশ্ন। আদরের কন্যাকে মিথ্যে বলতে কাসেম আলীর ভালো লাগে না। তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি নাকি খাওয়ায় খুব অনিয়ম করো আম্মাজান, এগুলো কি ঠিক? এখন আর করি না। দুপুরে খাইছো কিছু? মা
খাবার নিয়ে অনেকক্ষণ পিছু পিছু ঘুরেছে, তবুও সে খায়নি। সকালেও খাবারের পর বমি করেছে, তাই মিথ্যে বলল। খেয়েছি, এবার বলো। আবার মিছা কথা। তোমার স্বামী কিন্তু এইসবের লাগা খুব নারাজ। এই ধরো তোমার লাগা এইটা পাঠাইছে। একটা থলে ধরিয়ে দিলেন মেয়ের হাতে। থলে পেয়ে মিষ্টিকে ততটা খুশি দেখা গেল না। প্রত্যেক সপ্তাহেই তার জন্য ফলমূল সহ পছন্দ অপছন্দের খাবার পাঠায় লোকটা, তবে আজ সাথে পাঠিয়েছে সবুজ আর কমলা রঙের দুটো শাড়ি। মিষ্টি অধৈর্য হয়ে বলল, পরবো না এই শাড়ি। তুমি তাকে আসতে বলো আব্বা। এক গ্রামে থেকেও কেন আসতে পারে না? কেমন ব্যস্ততা। আমি তার কাছে কোনো ধরনের বায়না করব না, যেতেও চাইবো না, তাও আসুক। তুমি আনতে না পারলে আমি ছোট ভাইজানকে বলবো। দীর্ঘশ্বাস ফেললেন কাশেম আলী। নাজিরকে তিনি বলেছিলেন এখানে এসে কিছুদিন থাকতে, ছেলেটা রাজি হলো না। বাড়িতে আবারও সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সাথে ঝামেলা চলছে। বাড়ি তার জন্য খুব একটা নিরাপদ নয়, কয়েকদিনের মধ্যে নাকি সালিশ বসবে, তাই বলল। ঝামেলা নাম এটা পর্যন্ত ওরা বরং আমনাকেও বাড়িতেই থাকুক। আমি নিজের বউ সন্তান লয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। এই সমস্ত ঝামেলা জটিলতায় ওগো থাকার দরকার নেই। কাশেম আলীও জোরাজোরি করেননি, তিনিও চান না তার মেয়ে ভাগ্নি এসবে জড়াক। মেয়েকে সত্য মিথ্যা মিলিয়ে আশ্বাস দিয়ে বললেন, ব্যবসার সম্পদ লইয়া সে একটু ব্যস্ত আম্মাজান। কইছে ঝামেলা মিটলে আইয়া তোমারে লইয়া যাইব। তুমি তো আমার ভালা বুঝদার মাইয়া, তাই না? মিষ্টিকে বোঝাতে বেশ বেগ পেতে হলো কাশেম আলী। শেষমেশ মেয়েটা বাবার কথা বিশ্বাসই করে নিল। খুশি মনে দুপুরে খাবার খেয়ে চলে গেল। তারপর স্বামীর পাঠানো শাড়ি পরে বসে রইল। উত্তর পাড়ার ভিটের জমিতে নতুন ঘর তোলার কাজ ধরেছে নাচের। সপ্তাহখানেক আগে কর্পোরেশনের কিছু জমি বিক্রি করতে কাগজপত্র নিয়ে বসেছিল সামিউল। তাতেই যেন গরমিল লেগেই গেল। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে ফের ছুটল ভূমি অফিসে। বাবা জমি হস্তান্তর করেছে কার নামে? নাজির আর নওশাদের নামে। বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেল। মর্জিনা ধমক দিয়ে বললেন, চিল্লাস কেন পাড়া? মাছের বাজার পাইছোস? 2 দিন পর পর কাবুয়ার মতন গলা উঁচা হইয়া যায়। মর্জিনার দিকে ফিরেও তাকালো না সামিউল, একইভাবে চেঁচিয়ে ডাকলো, নাজির, মাথা মোটা কিন্তু খুব খারাপ। বাহির হ হালার পুত। নাজির গোয়াল ঘরে দাঁড়িয়ে আছে। কোরবানির ঈদের চড়া দামে 3টে গরু বিক্রি করেছে, সাথে কম দামে কিনে এনেছে আরও একটি ষাঁড় গরু। মিল্টন লতিফ এখন দুধ আছে, তাদেরকে কাজ জারি রাখার নির্দেশ দিয়ে বেরিয়ে এলো সে। সমস্যা কি? তোমার লাগে আমার আর কোনো কথা নাই। তা কইলে তো হইব না। 2 ভাইয়ে মিল্লা আমার বাপের সম্পত্তি ভোগ দখল করার ফোন দিয়ে আসছোস। কার জমিতে ঘর তুলতাছোস? মানে? তার দিকে কাগজ ছুড়ে দিল সামিউল। নাজির তুলে নিল সেসব। সম্পত্তি হস্তান্তরের খবর তার মানে জেনে গিয়েছে এই ছেলে, তাই নাজির আর লুকালো না, বলল, দেখলাম। কি হয়েছে এতে? যেই জমি আমার আব্বার আছিল সেই জমি এখন তোর নামে কেমনে? সন্দেহ বশত মেইল অফিস গিয়া খোঁজ নিয়া দেহি আরো অনেক জমি নয়ছয় করা, এমনকি নওশাদের নামেও হইছে। কি এইসব? হেরে তোমার মরা বাপরে গিয়ে জিগাও, আমার মাথা খাইও না। নয়সে করার মতো মানুষ নাজির শান না। যদি তাই মনে হয় তাহলে প্রমাণ করো। মেজাজ খারাপ করিস না নাজির। আমার বাপের সম্পত্তির একটা মাটিও আমি ছাড়বো না। যা ইচ্ছা করোগা। বিচার ডাক দিবা দাও, আমি ডরাই না কাউরে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল সামিউল। ঝগড়া থেকে এক পর্যায়ে হাতাহাতি হওয়ার উপক্রম হলো, কিন্তু এবারও মিল্টন নাজমুল ছুটে এসে থামিয়ে দিল তাদের। শেষে নাজিরের ফাঁদেই পা দিল সামিউল। ডাক দিল সালিশের। ছোটখাটো পারিবারিক সালিশ যাকে বলে। সপ্তাহ 2 তাকে ঘোরানোর পর আজ সময় করে চেয়ারম্যান মেম্বার শাহ বাড়িতে উপস্থিত হয়েছেন। সাথে মিন্নত ব্যাপারী, দেলোয়ার, নজরুল আলম, কাশেম আলী এসেছেন। বর্তমানে আফাস উদ্দিনকে এসবে দেখা যায় না। বৃদ্ধর বয়স বেড়েছে, পাশাপাশি এই রোগের চোখে জর্জরিত। বিছানা থেকে উঠতে পারেন না। সাবেক চেয়ারম্যান আতাউরও আর সুস্থ হতে পারেননি। ক্ষততে পছন্দ ধরেছে। কত বড় বড় ডাক্তার যে দেখিয়েছেন, তবুও কাজ হচ্ছে না। পাপের ফল কি এত সহজে ফুরোয়? চেয়ারম্যান নুরুজ্জামান চেয়ারে বসে আছেন। মরহুম আকবর মিয়ার 2 পুত্রকে দেখে বেজায় খুশি হলেন। এই নির্বাচনে ভালোই সাহায্য করেছে তারা। কুশল বিনিময় করে বলেন, আপনারা আইয়া ভালো করছেন। আপনারে মাইয়া জামাই জানি কোনটা কাশেম ভাই? কাশেম আলী আশেপাশে তাকিয়ে খুঁজলেন। নাজির এসে উপস্থিত হলো সেখানে। দুনিয়াতে যাই হয়ে যাক, সে মানুষের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকার ছেলেই নয়। তাই সবাইকে সালাম দিয়ে কেদারায় এনে নিজেই বসে পড়ল সামনে।
কাসেম আলী দেখিয়ে বললেন, এই যে এইটার নাজির। হেরে তো আমি চিনি। তা কি হয়েছে জামাই? হঠাৎ বাড়ির ভিতরে সালিশ? শেষ এমন সালিশ হয়েছিল ফতেহ চাচা মরার পর মনে হয়। ঠিক কইছি না ভাই? আর কইও না নুরু, দুনিয়ার অবস্থা ভালো না। ভাই ভাইরের সম্পত্তি লাগে মাইরে ফেলাইতেছে, পোলায় বাপ মারতাছে। এ তো চাচার ভাই। যাই করো সঠিক সিদ্ধান্ত নিবা কইয়া দিলাম। তুমি মানুষ ভালা দেখেই কিন্তু তোমার সমর্থন করছি। আপনারা চিন্তা করেন না, আমার কামাই তো জনগণের ন্যায় পাওয়ার দেওয়া। মুমিনুল শাহ দূর থেকে তাদের হাসাহাসি দেখে বিরক্তি হলেন। মনে মনে আতাউরকে ইচ্ছে মতো গালি দিলেন। মুখ বাঁকিয়ে ভাতিজার উদ্দেশ্যে বললেন, লেরের সালিশ ডাকছস? দেখ কেমনে হাইসা কথা কইতাছে। এই চেয়ারম্যান আমাকে শত্রুপক্ষের, কিছুই ফালাইতে পারবা না। সামিউল কিছুই বলল না। উপস্থিত হলো তাদের সামনে। সালিশের কার্যক্রম শুরু হলো। মেম্বার হাশেম বললেন, সালিশ যেহেতু তুমি ডাকছো ভাই, তুমি শুরু করো। সামিউল, কি ব্যাপার? সামিউল নরম স্বরে বিস্তারিত সব জানালো, সাথে এও বলল, আমার আব্বা এমন করার মানুষ না, করলে আমি জানতাম। আব্বা জানতো, আমি নিশ্চিত নাজিরে জালিয়াতি করছে। নাজির সঙ্গে সঙ্গে উত্তর দিল, দলিল আবার জালিয়াতি কেমনে করে? অত বড় বড় কর্ম করতে টের পাইল না? জালিয়াতি করা অত সহজ না সামিউল। করা গেল সাধারণ মানুষের লগে করা যায়, বড় অফিসারগুলোর লগে করা যায় না। তুমি ওইখানে কথা কও নাই? দলিলে তোমার আব্বার স্বাক্ষর আছে না? সাক্ষী হিসাবে কেডা আছে? নীরবতা ঘিরে ধরল সামিউলকে। সব খবরাখবর সে নিয়েছে। সাক্ষী হয়েছে বাবার বিশ্বস্ত ম্যানেজার, সেই লোকটার সাথেও কথা বলেছে সে। নাজিরও বোকা নয়, দলিলের কয়েক কপি আগেই এনে রেখেছে। চেয়ারম্যান মেম্বারদের সহ উপস্থিত সবাইকে তা দেখালো। মুমিনুল শাহ সেসব দেখে খুব অবাক হলেন। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছেন না। আমিরুল শাহর আঙ্গুলের ছাপ দলিলে জল করছে। নাজির কিভাবে করলো এত কিছু? নুরুজ্জামান বললেন, এই তো সব প্রমাণ। জমি ভোগ দখল হইলে না হয় সালিশে আমরা সমাধান কইরা দেই, কিন্তু আইনত সঠিকটারে কিভাবে বেঠিক বানাই কত? স্পষ্ট দেখা যাইতেছে মরুম আমিরুল শাহ তার কিছু সম্পত্তি ভাতিজা নাজিরের নামে হস্তান্তর করেছে। পরে মনে হয় সেইখান থাইকা অর্ধেক নাজির তার ভাইয়ের নামে দলিল করছে, তাই না নাজির? হ্যাঁ, মরার কয়দিন আগেই চাচা স্বাক্ষর করছিল। আমরা তারিখটা দেখেন। ব্যস্ততা দলিল আনতে আমি যাইতে পারিনি, তাই নওশাদ গেছিল। হয়তো এসব আবার ভালো বুঝছে। নওশাদ? হয় দেশে নাই, বিদেশ গেছে গা। এই তো এবার 3 মাস হইব। নওশাদে কই? ভালো খবর, আমাগো গ্রামের উজ্জ্বল ভবিষ্যৎ পোলায়। ভাইজানের যে ফুসলাইয়া দলিলের টিপস নেওয়ার হয় নাই, তা কি প্রমাণ? কেউ কি এমনি কাউরে কিছু দেয়? তার উপরে নিজের পোলা রাইখা ভাতিজারি এগুলা জমি। সব প্রশ্নের উত্তর যেন নাজিরের মাথায় আগে থেকেই তৈরি, তাই উত্তেজিত হলোই না। কিছুটা খোঁচা মেরে বললাম, এমনি দিছে কাটাই কইল। বহু বছর আগের কথা চেয়ারম্যান চাচা। আমার বাপ দাদার ঘটনা তো জানেনি। দাদা মরার পর গ্রামের মুরব্বী আর সাবেক চেয়ারম্যানকে সাক্ষী রেখা 3 ভাইয়ের মধ্যে সমান সম্পদ ভাগ হয়েছিল। কিন্তু তার কয়েক মাস পর আব্বারে কেউ মারার চেষ্টা করলো। আব্বা বিছনা থেকে আর উঠতে পারলো না। সেই সুযোগে বড় চাচায় আমার আব্বার সব সম্পদ নিজের নামে লেখা এনেছিল। এখনও প্রমাণ খুঁজলে ঠিকই পাওয়া যাইব। কোনো মানুষের নিজের পোলা গোরাইখা ভাইয়ের নামে এত সম্পদ লেখা দেয়? উপস্থিত সকলে সহমত পোষণ করলেন। নাজির ফের বলল, মরার আগে নাকি মাইসে কিছু একটা আঁচ করতে পারে, ভিতরে অপরাধ বোধ জায়গা ওঠে। বড় চাচার ক্ষেত্রেও মনে হয় তাই হয়েছিল। আমার একদিন কাছারি ঘরে ডাকলো। সুরো চাচারে জিগান মাঝে মধ্যেই ডাকতো। তো সেই দিন ডাইকা কইল, জোয়ান কালে কম অপরাধ তো করি নাই নাজির। লোভের মাইসের কান পরে নিজের বাপের বুকে ছুরি চালাইছি। ভাইরা যৌবন সংসার কায়রা নিছি, তগরে বঞ্চিত করছি। নিজের রক্ষার লাইকে দোষ চাপাইছি মাস্টার বাড়ির বইরার নামে। এই পাপের ভাড়ার বইতে পারতেছি না বাপ। মমিনে কি করবো জানি না, তবে আমার থেকে পাওনা তোর সব সম্পত্তি লইয়া যা, তবু আমার মাফ কর। এই পর্যায়ে এসে মুমিনুল শাহ আশ্চর্যের শেষ প্রান্তে পৌঁছে গেলেন। কি বলে এই ছেলে? কিছুই বুঝতে পারছে না তিনি। নাজিরের এসব জানার কথা নয়। আমিরুল শাহ কেন জানাতে যাবেন? তিনি তো আরও বসা থেকে উঠে দাঁড়ালেন। মুমিনুল শাহ দিগাদিক ভুলে তেড়ে এসে বললেন,
মিশা কথা সব। নাজির কেস্তা বাজায় কইতাছে, এসব ভাইজান কেন কইব? হ্যাঁ না বলে আমি জানছি কেমনে? সবাই জানে আমগুলোকে মাস্টার বাড়ির একটা শত্রুতা আছিল, ভুল বুঝাবুঝি আছিল। এখন নাই কেন? শাহরিয়ার বাবাকে আটকে দিল। মুমিনুল শাহ পিছু হটে থাপ্পাস করে কেদারে বসে পড়লেন, ভয়ে তার ঘাম ছুটে গিয়েছে। কাশেম আলী অবাক হওয়ার ভান ধরে বললেন, আমাকে আব্বাই মাঝে মধ্যে কইতো এইসবে কিছু ফটো চাচার 2 পোলার করছে। হাসাই নাকি? কি ভয়ঙ্কর! পুরান্য কথা আপাতত বাদ দেন, আমার আবার একটু তাড়া আছে। কিয়ের নিবন্ধন কার্ডে নাকি স্বাক্ষর দিতে হইব। তো শেষ কথা হইল, দলিলে উল্লেখিত জমির মালিক বর্তমানে নাজির শাহ, নওশাদ শাহ। হেগো জমি হেরা যেমনি ইচ্ছা ভোগ দখল করতে পারবো। তোমরা বাধা দিলে আইনের খেলাপ হইব। তবে সন্দেহ থাকলে মামলা মোকদ্দমা করতে পারো, কিন্তু সেইখানে সমস্যা, পুরান্না কাহিনী বাইর হইয়া আইতে পারে। তুমগই ঝামেলা, তাই মিলমিশ কইরা থাকো। নিজগোর মাঝে কাজটা ভালো না। আইস তাহলে উঠি। নজরুল ভাই, কাশেম ভাই, দাওয়াত দিতাছেন কবে? অনেকদিন পর ভাবিগো হাতে রান্দা খাই না। বেবি তো খালি আইতে চায়। কি কর্ণরো, তুমি নিজেগো মানুষ, আবার দাওয়াত লাগবো? যাওয়ার ইচ্ছা আমাকে বইনরে লইয়া আয়া পড়বা। নুরুজ্জামান হেসে দিলেন। নজরুল সাথে গল্পে মেতে উঠলেন। কাশেম আলী তাদের পিছু যাওয়ার আগে জামা তাকে বলে গেলেন, হুদাই কোনো ঝামেলা জড়াইস না, মুখটার একটু ক্ষান্ত দে। তার অদৃশ্য হতে উঠে দাঁড়ালো নাজির, ঘাড় চুলকে বলল, তোমাকে কিছু নেই নাই আমি। মানুষের জিনিস কাইরা নেওয়া আমার স্বভাবের বাহিরে, জানিসি সব আমার। তা যেমনি হোক না কেন, শিখছি তো তোমাকে কাছেই। সামিল তাতে দাঁত পিষে হুমকি দিল, আমিও দেখমু তুই কেমনে ওই জমি ভোগ করস। নাজির শেষের কথা পাত্তা না দিয়ে চেঁচিয়ে গান ধরল, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যায়, স্বপ্নের শিরবে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। অনেকদিন পর ঘরের বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন ফরিদা। সচরাচর প্রয়োজন ছাড়া বের হতে তাকে এখন দেখা যায় না। পরনে সাদা হলুদের মিশ্রণে সাধারণ এক সুতি শাড়ি। গহনা বা পুরনো সৌন্দর্যের অস্তিত্ব এখন আর নেই। কড়ই গাছের ছায়ায় বসে প্রতিবেশী মহিলার সঙ্গে পান চিবুতে চিবুতে গল্প করছে বিথি। সাজসজ্জা একেবারে সদবা ফরিদার মতো। আট পরে শাড়ির আঁচলে ঝুলছে সাংসারিক চাবির গোছা। সে নিজেকে আজকাল পরিবারের কর্ত্রী মনে করছে। আচানক রাগে ফরিদার দেহ কেঁপে উঠল। মাথার ঘুমটা ফেলে শাড়ির আঁচলে কোমর গুজে এগিয়ে গেলেন সেই দিকে। শাশুড়িকে আসতে দেখে বিথি উঠে দাঁড়ালো। মুনিয়ার মা হেসে বললেন, ওই তো চাচি, মেলার দিন আমনেরে দেহি না, ঘরে একলা একলা বইয়া থাকতে হইব। ফরিদা তার কথার জবাব দিলেন না। পূর্বের মতো ভালো মানুষই দেখিয়ে সরল হাসলেন না, এসেই টেনে ধরলেন পুত্রবধূর। বিথি অবাক হলো। হায় আল্লাহ, কি করতেছেন আম্মা? মাথা গেছে, সারেন কইতাছি। মাগে আমার সংসারের চাবি ধরার সাহস পাইলি করতে। এই চাবি, এই সংসার সব আমার। তোর গায়ের শাড়িটাও আমার। খোল কইতাছি। চাবিটা এক প্রকার ছিনিয়ে নিয়ে শাড়ি ধরে টানতে লাগলেন ফরিদা। বিথি নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালিয়ে কর্কশ স্বরে বলল, বুইড়া হয়ে যাওয়ার পরেও লোভ কমে নাই। আমনের কি জামাই আছে যে চাবি লইয়া ঘুরবেন? ছাড়েন কইতাছি। জামাই থাক আর না থাক, তুই কর্ণের কাটা। আমার আলমারির হাত দেওয়ার সাহস পাইছস কইতে। তোর বুঝি জামাই আছে? তোর জামাই তো তোরে মুইতাও মারে না। পলা মাইয়া দুইটার লাইগা খালি এখনো থাকতে পারতাছস, না হইলে কবেই পাছায় লাথি মাইরা বাহির কইরা দিত। শরীর জ্বলে উঠল বিথির। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সর্বশক্তি দিয়ে শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দিল নিচে। সুযোগ
নোংরা কিছু গালিও দিল। ফরিদার হুঁশ ফিরল। এতকাল তার চোখের দিকে তাকিয়ে কথা না বলা পুত্রবধূর হঠাৎ এত সাহস দেখে অবাক চোখে তাকিয়ে রইল। সামিউল দেখে ফেলল স্ত্রীর কাণ্ড। কিছু বলার ইচ্ছে না থাকলেও মুনিয়ার মাকে দেখে চুপ থাকতেই পারলেন না। না হলে মহিলা সারা গ্রাম ছড়াবে আমিরুল শাহ মরতে না মরতে তার বিধবা বউরার উপরে পোলার বউ অত্যাচার শুরু কইরা দিছে। সামিউল এসে স্ত্রীর গালে সপাচে একটা থাপড় বসালো। আমার খাইয়া আমার বাড়ির থাইকা আমার মায়ের গায়ে হাত তুলোস, বান্দির ঘরে বান্দি, বাড়ি থাইকা বাইর হ। চুলের মুঠি ধরে শক্ত করে স্ত্রীকে ঘরে নিয়ে যেতে লাগলো সামিউল। বিথি চিৎকার করছে। মুনিয়ার মা আফসোস করে বললেন, কত বড় খারাপ মায়া মানু, এতক্ষণ কি বড় বড় গল্প মারছে আর এখন হরির গায়ে হাত তোলে। কি কপাল আমনের চাচির। আমার শ্বশুর মরার পরেও আমি কখনো হরির লগে উঁচা গলায় কথা কই নাই। জামাই ছাড়া দুনিয়াতে কেউ কারো না।